নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম প্রিপারেশন। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এবং এক্সাইজ মেন্সের জন্য একটি মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি। এটি এই সিরিজের পার্ট 3। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ক্যাসলিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাসলিং কথাটি বা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটির অ্যান্সার হবে, নিজেরা চেষ্টা করবেন প্রতিটা কোশ্চেন যখন আমি বলবো তারপরে একটু নিজেরা চেষ্টা করবেন অ্যান্সারটা দেওয়ার, তারপরে আমি অ্যান্সারটা বলে দেবো। তো এটির অ্যান্সার হবে দাবা। ক্যাসলিং শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত। ওকে বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, কাব্যমীমাংসা গ্রন্থটি কার লেখা? কাব্যমীমাংসা এই গ্রন্থটি কার লেখা? তো এটির অ্যান্সার হবে রাজশেখর। কাব্যমীমাংসা গ্রন্থটি লিখেছেন রাজশেখর। আমাদের পরবর্তী প্রশ্ন, 326 বিসিতে আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের শাসক কে ছিলেন? 326 বিসিতে আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের শাসক কে ছিলেন? তো এটির অ্যান্সার হবে ধননন্দ। তখন মগধের শাসক ছিলেন ধননন্দ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্ধুরা, জিপসামের রাসায়নিক নাম কি? জিপসামের রাসায়নিক নাম কি? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিতে এসেছিল। ঠিক আছে, যে জিপসামের রাসায়নিক নাম কি? তো এটার অ্যান্সার হবে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট হলো জিপসামের রাসায়নিক নাম। এটির রাসায়নিক সংকেত হলো CaSO4। এটি হলো জিপসামের রাসায়নিক সংকেত। ঠিক আছে, এটার যে বাকি যে অপশানগুলো আছে ওগুলো আমরা একটু দেখে নেব, যেগুলো কার কার কী রাসায়নিক নাম। দেখো এখানে সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেট হলো কোয়ার্টজ এর রাসায়নিক নাম। সোডিয়াম ক্লোরাইড হলো সাধারণ লবণের রাসায়নিক নাম, এবং ক্যালসিয়াম অক্সাইড হলো পোড়াচুন বা CaO এর যার সংকেত হয় তার রাসায়নিক নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্ধুরা, ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কোন যৌগ ব্যবহার করা হয়ে থাকে? ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কোন যৌগ ব্যবহার করা হয়ে থাকে? দেখো প্রথম অপশানটা দেখো, ইথিলিন। এটা তো আমরা জানি যে এটা ফল পাকাতে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় অপশানটা দেখো, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কী কাজে ব্যবহার করা থাকে না? এটা তোমার চেতনানাশক হিসেবে বা অজ্ঞান করতে ব্যবহার করা থাকে। বেনজিন ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বেনজিন বিভিন্ন উপাদানে ব্যবহার করতে, ড্রাই ওয়াশটাই মেনলি ইম্পর্টেন্ট। ড্রাই ওয়াশ করতে বেনজিন ব্যবহার করা থাকে। এছাড়া ধরো অ্যাসিটিলিন, এই যে অপশানটা, এই অপশানটা কিন্তু ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী আমি লিখে দিচ্ছি, দেখো ইথিলিন ফল পাকাতে, ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে, বেনজিন ড্রাই ওয়াশ করতে, এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর বাকি যে অ্যাসিটিলিনটা আছে এখানে অপশান অনুযায়ী দেখে নাও, অ্যাসিটিলিনটা কিন্তু ঝালাই বা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, ইথাইল অ্যালকোহল এর সংকেত কি? ইথাইল অ্যালকোহলের সংকেত কি? তো এটির অ্যান্সার হবে C2H5OH। C2H5OH হলো ইথাইল অ্যালকোহলের সংকেত। বাকি যে অপশানগুলো আছে দেখে নাও, CH3COOH এটা হলো ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। C6H12O6 আমরা জানি গ্লুকোজের সংকেত। আর C2H5OH কিসের সংকেত জেনে নিলাম না? ইথাইল অ্যালকোহলের সংকেত। ঠিক আছে, দেখো এখানে লিখে দিচ্ছি, যেমন CH3COOH এটা হলো ভিনিগার, C6H12OH এটা হলো গ্লুকোজ। ঠিক আছে, বাকি C2H5OH যেটা ছিল ওটা ছিল ইথাইল অ্যালকোহল। এখানে C2H5OH ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? তো এটির অ্যান্সার হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস। বাকি যে অপশানগুলো আছে দেখে নাও, জার্মানি থেকে আমরা কি নিয়েছিলাম না? জাতীয় জরুরি অবস্থা নিয়েছিলাম। জাপান থেকে কি নিয়েছিলাম না? সুপ্রিম কোর্টে কীভাবে কাজ হবে সেইগুলোর যে আইন, সেই যে আইনগত পদ্ধতিটা, সুপ্রিম কোর্টে কাজের আইনগত পদ্ধতি নেওয়া হয়েছিল জাপান থেকে। কানাডা থেকে কিনে হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যে কেন্দ্র রাজ্য ব্যাপারটা, এটা আমরা নিয়েছিলাম কানাডা থেকে। ঠিক আছে, যেমন এখানে লিখে দিয়েছি দেখো, জার্মানি থেকে নেওয়া হয়েছিল জরুরি অবস্থা, জাপান থেকে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি, কানাডা থেকে নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তো এটির অ্যান্সার হবে বলদেব সিং। বলদেব সিং ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। বাকি যে অপশানগুলো দেখে নাও, যেমন জন মাথাই ছিলেন কে না? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী। এখানে আমি লিখে দিয়েছি নোট হিসেবে, জন মাথাই ছিলেন প্রথম রেলমন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন প্রথম শিল্পমন্ত্রী। এবং বাকি যে আমাদের উত্তরটা ছিল, অর্থাৎ প্রশ্নটার মধ্যে যেমন দেখো প্রতিরক্ষা মন্ত্রী, এটা ছিলেন বলদেব সিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো বন্ধুরা, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এর নাম কি? তো এটির অ্যান্সার হবে মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর।
23তম তীর্থঙ্কর কে ছিলেন না পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, পার্শ্বনাথ 23তম। আর ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। এই তিনটেই আসে মেনলি, ঠিক আছে। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর এবং পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। এই তিনটেই আসে, ঠিক আছে। দেখো আমি নোট হিসেবে লিখে দিয়েছি, ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর, পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর এবং মহাবীর 24তম তীর্থঙ্কর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্ধুরা, স্ত্রীকণ্ঠের স্বর পুরুষদের তুলনায় তীক্ষ্ণ হয় কেন? স্ত্রীকণ্ঠের স্বর পুরুষদের তুলনায় তীক্ষ্ণ হয় কেন? তো এটির অ্যান্সার হবে উচ্চ পিচের জন্য। স্ত্রীকণ্ঠে পুরুষদের তুলনায় পিচের পরিমাণটা বেশি থাকে। অর্থাৎ যদি এখানে অপশান থাকতো যে কম্পাঙ্ক, উচ্চ কম্পাঙ্কের জন্য, তাহলেও কিন্তু অপশানটা ঠিক হতো। কারণ যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কিন্তু পিচও বাড়বে। যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কিন্তু পিচও বাড়বে। তাই এখানে যদি অপশানের জায়গায় যদি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি বাড়ছে এরকম একটা অপশান থাকতো যে স্ত্রীকণ্ঠস্বর পুরুষদের তুলনায় কেন বেশি হয়, তার কারণ হলো উচ্চ কম্পাঙ্কের জন্য, তাহলে কিন্তু ওই অপশানটাও কিন্তু ঠিক হতো। কারণ ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ বাড়ে। তাই এখানে আমাদের উত্তর অনুযায়ী উচ্চ পিচের জন্য হবে অ্যান্সারটা, ঠিক আছে। যে স্ত্রী কণ্ঠস্বরে উচ্চ পিচ থাকে, তাই জন্য পুরুষদের কণ্ঠস্বর থেকে এটা তীক্ষ্ণ হয়। পরবর্তী প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, E=mc², এই সূত্র অনুযায়ী সি এর অর্থ কী? E=mc² এই সূত্র অনুযায়ী সি এর অর্থটা চাইছে। E=mc² এই সূত্রটা কার দেওয়া? এই সূত্রটা হচ্ছে আইনস্টাইনের দেওয়া। বিজ্ঞানী আইনস্টাইন এই সূত্রটা দিয়েছেন, E=mc²। এইখানে যে সি, এই যে সি এর মানটা, এটাই চেয়েছে প্রশ্নে। তো আমাদের অপশান অনুযায়ী এর উত্তর হবে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা প্রকাশ করি এই সি এর এই ওয়ার্ডটার মাধ্যমে, ঠিক আছে। E=mc² এই সি এর অর্থ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, ওকে। পরবর্তী প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, নিম্নলিখিত কোন ব্যক্তি চুয়ার বিদ্রোহের একজন নেতা? নিম্নলিখিত কোন ব্যক্তি চুয়ার বিদ্রোহের একজন নেতা? তাহলে এটির অ্যান্সার হবে দুর্জন সিং। দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের একজন নেতা। বাকি যে অপশানগুলো ছিল দেখো, মজনু শাহ এবং চিরাগ আলী, এরা দুজনেই ছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, ঠিক আছে। এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ এবং চিরাগ আলী। মজনু শাহ এবং চিরাগ আলী ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতা। বাকি দেখো, দুর্জন সিং ইনি হয়ে গেলেন হচ্ছে চুয়ার বিদ্রোহের একজন নেতা, এবং বুদ্ধ ভগত এছাড়াও জোয়া ভগত এরা হচ্ছে কোল বিদ্রোহের নেতা। তাহলে কি বললাম, মজনু শাহ, চিরাগ আলী এরা হলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা, দুর্জন সিং এরা হলেন চুয়ার বিদ্রোহের নেতা। এছাড়াও রাজা জগন্নাথ, বা এটা মেনলি তোমরা যদি দুর্জন সিংটাই মনে রাখো সব থেকে ভালো হবে, যে চুয়ার বিদ্রোহের এই একজন নেতাই কিন্তু একটু ফেমাস। তো এটাই পড়তে পারে যে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন। আর বাকি বুদ্ধ ভগত, জোয়া ভগত এরা ছিলেন কোল বিদ্রোহের নেতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হলো, ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ডিআরডিও এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটির অ্যান্সার হবে 1958 সালে। ডিআরডিও 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটার ফুল ফর্মটা কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হল নিউ দিল্লি। আমি এটা নোট করে লিখে দিয়েছি পরের পেজে। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিষ্ঠাকাল 1958 সালে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং এর বর্তমান চেয়ারম্যান আছেন সতীশ রেড্ডি, ডক্টর জি সতীশ রেড্ডি। ইনি হচ্ছেন বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, এরোপ্লেনের টায়ারে কোন গ্যাস থাকে? এরোপ্লেনের টায়ারে কোন গ্যাস থাকে? তো এটির অ্যান্সার হবে নাইট্রোজেন। এরোপ্লেনের টায়ারে থাকে নাইট্রোজেন গ্যাস, ওকে। এই যে হাইড্রোজেন গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু এরোপ্লেনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হতে পারে, কিন্তু নাইট্রোজেন গ্যাসটা কিন্তু এরোপ্লেনের টায়ারে এটা ব্যবহার করে। এটার সাথে কিন্তু, এই দুটোর সাথে কিন্তু তোমরা কনফিউজ হবে না, ওকে। পরবর্তী প্রশ্ন হলো বন্ধুরা, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের একটি অপটিক্যাল মেমোরি? নিম্নলিখিত কোনটি কম্পিউটারের একটি অপটিক্যাল মেমোরি? তো এটির অ্যান্সার হবে ডিভিডি। ডিভিডি হলো কম্পিউটারের একটি অপটিক্যাল মেমোরি, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, প্রাণীদেহের বৃহত্তম উৎসেচকের নাম কি? প্রাণীদেহের বৃহত্তম উৎসেচকের নাম কি? তো এটির অ্যান্সার হবে ক্যাটালেজ। ক্যাটালেজ হলো প্রাণীদেহের বৃহত্তম উৎসেচক। এই যে দেখছো অপশানটা, পারক্সিলেজ। পারক্সিলেজ হচ্ছে প্রাণীদের সবচেয়ে ক্ষুদ্রতম উৎসেচক এবং ক্যাটালেজ হচ্ছে সবথেকে বৃহত্তম উৎসেচক, ওকে। পরবর্তী প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? তো এটির অ্যান্সার হবে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এই 1911 সালের আর একটা গুরুত্ব হলো, 1911 সালেই তৎকালীন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি করা হয়েছিল, ওকে। তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ ছিলেন তৎকালীন ভাইসরয়, ওকে। পরবর্তী প্রশ্ন হলো, 1916 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1916 সালে
কংগ্রেসের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো এটির অ্যান্সার হবে অম্বিকাচরণ মজুমদার। এটির অ্যান্সার হবে অম্বিকাচরণ মজুমদার। তিনি 1916 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ সব থেকে কম হবে? বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ সব থেকে কম হবে? তো এটির অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই জন্যই এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এখানে স্ক্রিনে লিখতে একটু অসুবিধা হবে, তাই জন্য আমি লিখছি না। যাই হোক, তোমরা একটু মনে রেখো বা নিজেরা লিখে নিও নোটে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ বায়ুর চাপটা সব থেকে কম থাকে। এবং বাকি যে অপশানগুলো আছে দেখো, যদি আমরা সাজাই স্তরগুলোকে প্রথম থেকে, প্রথমে কি থাকবে না, ট্রপোস্ফিয়ার থাকবে, তারপরে কি থাকবে, স্ট্র্যাটোস্ফিয়ার থাকবে, তারপরে থাকবে মেসোস্ফিয়ার, তারপরে থাকবে থার্মোস্ফিয়ার, তারপরে থাকবে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এই দুটো কিন্তু একই, বাকি তারপরে থাকবে এক্সোস্ফিয়ার। তাহলে কি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তারপরে থাকবে এক্সোস্ফিয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তো এটির অ্যান্সার হবে ভিলাই। ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। এটি কোথায় অবস্থিত? এটি ছত্তিশগড়ে অবস্থিত। বাকি বোকারো এটা ঝাড়খণ্ডে অবস্থিত, এবং রায়পুর তো ছত্তিশগড়ের রাজধানী, এবং দুর্গাপুর হলো পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, তাহলে কি ভিলাই ছত্তিশগড়, বোকারো ঝাড়খণ্ড, রায়পুর ছত্তিশগড় এবং দুর্গাপুর পশ্চিমবঙ্গ। ওকে, পরবর্তী প্রশ্ন হলো লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেলেন? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন উষা মঙ্গেশকর। উষা মঙ্গেশকর পেলেন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। সম্প্রতি উষা মঙ্গেশকর পেয়েছেন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। ওকে, পরবর্তী প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো এটির অ্যান্সার হবে 84। 84তম স্থানে আছে ভারত। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারত আছে 84তম স্থানে। ওকে, পরবর্তী প্রশ্ন হলো ভারতের বর্তমান এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কে আছেন? ভারতের বর্তমান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কে আছেন? তো এটির অ্যান্সার হবে রমেশ পোখরিয়াল। রমেশ পোখরিয়াল বর্তমান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা এইচআরডি মিনিস্টার। ওকে, বাকি এখানে অমিত শাহ আছেন হোম মিনিস্টার বা গৃহমন্ত্রী, স্মৃতি ইরানি বস্ত্রমন্ত্রী এবং এস জয়শঙ্কর আছেন বিদেশমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্টার, এবং স্মৃতি ইরানি বস্ত্রমন্ত্রী এবং অমিত শাহ হচ্ছেন হোম মিনিস্টার। ওকে, এখানে আমি নোট করেও লিখে দিয়েছি যে অমিত শাহ আছেন গৃহমন্ত্রী, স্মৃতি ইরানি টেক্সটাইল, আর এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী। ওকে, পরবর্তী প্রশ্ন টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন? তো এটির অ্যান্সার হবে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড পেলেন টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ওকে, পরবর্তী প্রশ্ন হলো বাইসাইকেল কে আবিষ্কার করেন? বাইসাইকেল কে আবিষ্কার করেন? তো এটির অ্যান্সার হবে ম্যাকমিলান। ইনি আবিষ্কার করেছিলেন বাইসাইকেল। ওকে, তো আজকের 25টি প্রশ্ন আমরা এখানেই সমাপ্ত করলাম, এবং পরবর্তী পার্টে আরও 25টি কোশ্চেনের একটি মক সিরিজ নিয়ে চলে আসবো। এবং এছাড়াও আমাদের ডাব্লিউএপি প্রিভিয়াস ইয়ার সায়েন্সের কোশ্চেন সিরিজগুলো চলছে, এগুলো চলতে থাকবে। এবং আমরা কাল থেকে যে ম্যাথের ক্লাস স্টার্ট করেছি ওটার প্রথম পার্টটা কালকে দিয়েছিলাম, এবং আজকে ওটার দ্বিতীয় পার্টটা দেবো, এবং এরকম করেই প্রতিটা পার্ট চলতে থাকবে। ওকে, তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী পার্টে। ধন্যবাদ।